সেনাবাহিনীর মুখোমুখি জাতীয় নাগরিক পার্টি এবং স্পেসিফিকলি যদি বলা যায় তাহলে হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির এই তরুণ নেতা হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান যখন নিলেন এবং শাহবাগে আমরা গত দিনের বেলায় দেখলাম যে সেনাবাহিনীর সামনেই কয়েকজন 10-15 জনের একটা টিম, যাকে বলা হচ্ছে যে বিশাল মিছিল, সেই 10-15 জনের একটা টিম সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে মিছিল স্লোগান দিচ্ছে। সেই স্লোগানটা বীভৎস রকমের অসম্মানজনক। সেই স্লোগানটা ছিল হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত, এরকম স্লোগান সেনাবাহিনীর সদস্যদের সামনেই। এদিকে এবার সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধানকে নিয়ে কুমন্তব্য করায় সারা দেশ উত্তাল হয়। অন্যদিকে সেনাপ্রধান রেগে গিয়ে হাসনাতের উপর কঠিন অ্যাকশন নেন এবং পরিস্থিতি গুড়িয়ে দেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে একটি হুঁশিয়ারি দিতে চাচ্ছি। ওয়াকারুজ্জামান সাহেব, আপনাকে কিন্তু আমরা একটু ভদ্র মানুষ মনে করে ভদ্রতা দেখিয়ে হাসনাত আবদুল্লাহ কিন্তু আপনার মুখোশ উন্মোচন করে দিয়েছে। দর্শক, আমরা লক্ষ্য করছি এক পক্ষ হাসনাত আবদুল্লাহকে ঘিরে কিন্তু উত্তেজনক স্ট্যাটাস দিয়েছে, এটাও একটা ভাওতাবাজি। আবার কেউ কেউ বলছে না ভাই, সত্যি হয়তো বা ক্যান্টনমেন্ট থেকে কোনো কিছু ঘটছে, প্রেক্ষাপটটা একটু কেমন জানি হয়ে গেছে। আসলে সেনাবাহিনীকে নিয়ে কি নতুন ষড়যন্ত্র হচ্ছে, নাকি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা হচ্ছে, নাকি রাষ্ট্রপতি সেনাপ্রধান দুজনকে সরিয়ে দিয়ে নতুন একটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে? হাসনাত আবদুল্লাহ যে আমি যদি মারা যাই, কি কারণে মারা গেছি, মানে এই ধরনের কিছু একটা। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা আহ্বান দিলেন যে বাংলাদেশে দ্বিতীয় আরেকটি গৃহযুদ্ধ হতে যাচ্ছে। কাদের বিপক্ষে? যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত রসতলে নিচ্ছে। এই হাসনাত আর হচ্ছে বাংলাদেশে যারা নাকি বর্তমান একটা জঙ্গি হামলা সৃষ্টি করছে, তাদের কলিজার ভিতরে কি পরিমাণ যে ভয় ঢুকছে। Pio Wakat Tutukutu Levintus Peso দিছে হাসনাত আবদুল্লাহ লেভিনচুস দিতে লাগিছে। আমাদের যারা বলতেন আমি আর্মি সিভিল লাইগা দেশের ক্ষতি করতেছি, তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো। ওয়াকার 5ই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে। ওয়াকারের মিশন না, মিশন কার সেটা আমরা দেখেছি। ওই সেনাবাহিনীটা আমাদের ডাকে না, তোমাদের কেন ডাকে? ভাগ বাটোয়ারাই মেলে নাই, এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছো। এতদিন কেন ফাঁস করো নাই? সরকারের সাথে তোমাদের দ্বন্দ্ব, সেনাবাহিনীর সাথে তোমাদের দ্বন্দ্ব, আজকে জনগণের করুণা গ্রহণ করার জন্য আজকে তোমরা সেগুলো সামনে আনতেছো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আবদুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মূলত কি হয়েছে। এই মূল ভিডিওতে হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনী সম্পর্কে যে স্ট্যাটাস দিয়েছেন সেটা নিয়ে বিতর্ক থামছেই না। সাংবাদিক মাসুদ কামাল বলেছেন যে হাসনাত আবদুল্লাহর উচিত কে বা কারা তাকে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেছেন তাদের নাম বলে দেয়া। তা না হলে ব্যাপারটা বিশ্বাসযোগ্যতা হারাবে যে হাসনাত আবদুল্লাহর সঙ্গে এরকম ঘটনা আদৌ ঘটেছে কিনা। কারণ ঘটনা ঘটেছে 11 তারিখে, এই সময়টা 10 দিন সময় তাকে নিতে হলো কেন? তাহলে কি এই লেখার স্ক্রিপ্ট সাজাতে এই 10 দিন লাগলো? এমন প্রশ্নও কিন্তু তুলেছেন। আর একটা প্রশ্ন, সুন্দর প্রশ্ন তুলেছেন তিনি, সেটা হচ্ছে যে যদি আপনি নাম না বলেন, স্পেসিফিক যে 2-4 জন আপনার সঙ্গে কথা বলেছে, যদি কথা বলে থাকে, যদি নাম না বলেন, তাহলে ব্যাপারটা হয়ে যায় গোটা সেনাবাহিনীর বিরুদ্ধে আপনি কথা বলছেন। দেশপ্রেমিক সেনাবাহিনী, গোটা বাহিনীর বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না। গোটা বাহিনীকে, এই সুশৃঙ্খল বাহিনীকে আপনি অপমানিত করতে পারেন না। আপনার যদি ক্ষোভ থাকে কিংবা আপনার যদি প্রতিবাদের ব্যাপার থাকে, সেনাপ্রধান কিংবা কোনো ব্রিগেডিয়ার কিংবা কোনো লেফটেন্যান্ট জেনারেল যিনি বা যে
আপনাকে এই ধরনের কথা বলেছে, তার নাম প্রকাশ করে দেন। আপনি তো অনেক সাহসী, তার নাম প্রকাশ করে দেন, সমস্যা কোথায়? নাম প্রকাশ না করলে গোটা সেনাবাহিনী অভিযুক্ত হয়, আর গোটা সেনাবাহিনী অভিযুক্ত হলে এটা লেজে গবরে অবস্থা হবে, এটা আখেরে ভালো কিছু দেবে না। সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেয়ার পরে আমরা গত রাতেও দেখেছি সেনাবাহিনী রাজধানীতে ব্যাপক টহল দিচ্ছে। তাদের টহলের মাত্রা বেড়েছে। দিনের বেলায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে জুম্মার নামাজ কেন্দ্র করে বায়তুল মোকাররমে ডাক দেয়া হয়েছিল। ওই বিদেশ থেকে বার্তা এসেছিল জুম্মার নামাজে আপনারা সবাই আসবেন, ওখান থেকে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে বিদ্রোহ বিক্ষোভ শুরু হবে। সেটা সেনাবাহিনী টের পেয়েছিল এবং রাজধানীতে এত বিপুল পরিমাণ সেনাবাহিনী নেমে গিয়েছিল, বায়তুল মোকাররম পুরো ঘিরে রেখেছিল, যার কারণে এই আহ্বানে কেউ সাড়া দেয়নি। আর সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দেওয়া, সমাবেশ করা, এরকম আহ্বান যখন জানানো হচ্ছে, তখন নাগরিক পার্টির অবস্থাটা কেমন আসলে? তারা আজকে এই বিকেল 3টায় সমাবেশ ডেকেছে শাহবাগে সমাবেশের ব্যাপারটা আগে বলেনি, নাগরিক পার্টির অবস্থার কথা পরে বলি। কদিন আগে সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছিল, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং তার আশেপাশে এলাকা, স্পেসিফিকলি কাকরাইল এবং শাহবাগ এলাকা, ইন্টারকন্টিনেন্টালের এই এলাকায় কোনো সভা সমাবেশ করা যাবে না, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তাহলে জাতীয় নাগরিক পার্টি শাহবাগে কিভাবে সমাবেশ করছে সেই প্রশ্ন উঠবেই। এখন পর্যন্ত সরকার তো পাল্টা কোনো বিবৃতি দিয়ে, কোনো প্রেস নোট দিয়ে জানাই নাই যে শাহবাগের সমাবেশ না করার ব্যাপারে তাদের যে বিধিনিষেধ সেটা তুলে নেওয়া হলো। তার মানে হচ্ছে যে এখনও নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা থাকা অবস্থায় জাতীয় নাগরিক পার্টি তারা শাহবাগে সমাবেশ করার অনুমতি কোথায় থেকে পায়? শাহবাগে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করার অধ্যত্তই বা তারা কেন দেখাচ্ছে? এই প্রশ্ন চতুর্দিকে উঠছে। এবার বলি যে সেনাবাহিনীর বিরুদ্ধে যখন এই অবস্থান নিচ্ছে এবং সমাবেশের ডাক দিচ্ছে, সমাবেশের আয়োজন করতে যাচ্ছে, তখন তাদের সামর্থ্যের অবস্থাটা কী? আমরা জানি তাদের মধ্যে প্রচণ্ড অন্তর্দ্বন্দ্ব রয়েছে, অন্তর্কোন্দল রয়েছে, তারা কয়েক ভাগে বিভক্ত। পাল্টা একটা রাজনৈতিক দল তৈরি করার ঘোষণা এসেছে। ছাত্রদের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্রদের একটা দল তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তৈরির পরে আর একটা পার্টি তৈরির ঘোষণা ইতিমধ্যে একেবারে আনুষ্ঠানিকভাবে এসেছে। সেরকম অবস্থায় তারা নিজেরাই যখন বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন জন থেকে বিভিন্ন জন, তখন তারা তাদের ডাকে কতটা সাড়া মেলবে? হ্যাঁ, অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, সেখানে 3, 4, 5, 6 লাখ লাইক পাওয়া, 1-2 লাখ শেয়ার দেয়া, এইটা খুব সহজেই সম্ভব যেখানে হয়েছে। সমাবেশে সফল হওয়াটা কতটা সম্ভব হবে সেইটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। সেটা নিয়ে যখন প্রশ্ন রয়েছে, হাসনাত আবদুল্লাহদের এই কর্মকাণ্ড নিয়ে যখন চারিদিকে সমালোচনা হচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়ে অনেকে বলছেন যে হাসনাত আবদুল্লাহ জার্সি পরা ক্যাপ্টেন, তিনি সাহস দেখিয়েছেন। এই সাহসের ব্যাপারেই বাংলাদেশের বরেণ্য উপস্থাপক, একসময় যিনি টেলিভিশনে শুভেচ্ছা নামে জনপ্রিয় একটি ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করতেন, আব্দুল নূর তুষার, তিনি তার ফেসবুকে লিখেছেন, ভীতু লোক ভয়ে লাফ দেয় আগুন ধরা বাড়ির ছাদ থেকে। যদিও লাসপেন্সাররা বলবে এত উঁচু থেকে লাফ দেয়া বিরাট সাহসের ব্যাপার, বিরাট সাহসের বিষয়। এটা আসলে সাহস নয়, এটা আতঙ্কের বহিঃপ্রকাশ। তিনি বলতে চেয়েছেন যে যেটাকে আপনারা সাহস বলছেন, একটা বাড়িতে যখন, একটা উঁচু বাড়িতে যখন আগুন ধরে, তখন ছাদে থেকে মানুষ প্রাণ ভয়ে লাফ দেয়, ভীতু মানুষরা প্রাণ ভয়ে লাফ দেয় আগুন থেকে বাঁচার জন্য। তিনি হাসনাত আবদুল্লাহকে ইঙ্গিত করেই এটা লিখেছেন বলেই মনে হচ্ছে বিভিন্ন ইয়াতে,
পর্যবেক্ষণে সাহস বলতে আসলে যেটাকে মানে মূলত এই কথার ভাষায় যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে সাহস বলতে হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছেন, সাহস দেখিয়েছেন। এই সাহসটা আদতে সাহস নাকি এক ধরনের ভয় থেকেই তিনি লিখেছেন, যেটা তিনি তার পোস্টেও উল্লেখ করেছেন যে এই পোস্ট দেওয়ার পরে তার কি হবে তিনি জানেন না। হয়তো নানা রকমের দুর্নীতির খবর তার বিরুদ্ধে গণমাধ্যমে আসবে, হয়তো নারীর সঙ্গে সংযোগ অভিযুক্ত হওয়ার ব্যাপারগুলো খবর হয়ে আসবে, তার বিরুদ্ধে নানাভাবে তাকে পানিশমেন্টের আওতায় আনার চেষ্টা করা হবে। এটা তার সমর্থকরাই বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। আবার আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ রাতেই একটা পোস্ট দিয়েছেন বিকেল 3টায়, 22 মার্চ বিকেল 3টায় সমাবেশের কথা, জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের কথা লিখে একটা পোস্ট দিয়েছেন। সেখানে সালেউদ্দিন শিফাত, যুগ্ম সদস্য সচিব দপ্তর, নাগরিক পার্টি, তার স্বাক্ষর করা একটা বিজ্ঞপ্তি, সেই ছবিটা পোস্ট দিয়েছেন। এবং সেই ছবিটা পোস্ট দিয়ে তিনি সেখানে তার সেই ছবিতে লেখা আছে যে শেখ হাসিনা ও আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল, রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামীকাল 22 মার্চ বিকেল 3টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, নিবন্ধন বাতিল কি ভাই, নিষিদ্ধ কেন নয়? উত্তরে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ হোক। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না সরকারের যে স্পষ্ট অবস্থান, সেটা জাতীয় নাগরিক পার্টি বুঝে গেছে। সেই বোঝাটা হাসনাত আবদুল্লাহর এই স্ট্যাটাসের কমেন্টের রিপ্লাইতেও স্পষ্ট হয়ে যায়। তাই এখন নিষিদ্ধ চেয়ে আসলে লাভ নেই, তাদের নিবন্ধন বাতিল চাচ্ছে। আপাতত নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিল করা এবং আদালতে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সেই দিকেই যাচ্ছে। তার মানে দাবিতেও একটা কি বলবো যে একটা পরিবর্তনের একটা ছাপ দেখা যাচ্ছে, যেটা হাসনাত আবদুল্লাহর রিপ্লাইতে বোঝা যাচ্ছে। এই দাবি যখন হচ্ছে তখন আমরা গত রাতে দেখলাম যে একটা অনলাইন প্ল্যাটফর্মের টক শোতে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য, এই দুজন উপস্থিত ছিলেন কনক সরোয়ারের অনুষ্ঠানে। সেখানে উপদেষ্টাদের এবং এই সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ইলিয়াস হোসেন। উপদেষ্টা আসিফ নজরুল হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আমেরিকায় জমি জমা কিনছেন, বাড়ি কিনছেন, সম্পদ তৈরি করছেন, এই কথা তিনি সেখানে বলেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে সেখানে তিনি বলেছেন যে মাহফুজ, নাহিদ, আসিফ, হাসনাতরা একটা সময় আসতে পারে যে রাস্তার টোকাইদের হাতে মার খেতে পারে। এর কারণ হিসেবে তিনি বলতে চেয়েছেন যে তারা যদি ভুল পথে এগোয়, তারা যদি দুর্নীতির পথে আগায় এবং তাদের এই যে যুদ্ধ, সেই যুদ্ধ যদি ব্যর্থ হয় তাহলে রাস্তাঘাটে মার খেতে হবে। এবং উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহর বিরুদ্ধে তিনি লিখেছেন যে মাহফুজের নামে শোনা যাচ্ছে যে সে 5 কোটি টাকার নিচে নাকি ঘুষই নেয় না, 5 কোটি টাকার নিচে সে কোনো দেন দরবার করে না। ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, তারা বৈষম্যবিরোধী আন্দোলনে সব থেকে অনলাইনে সব থেকে বড় পাওয়ারফুল জায়গায় ভূমিকা রেখেছিলেন। তারা যদি এই ধরনের মন্তব্য করেন, এরকম বিতর্কিত অবস্থানে যদি তাদের মানে এই ছাত্র সমন্বয়কদের এবং উপদেষ্টাদের অবস্থা তৈরি হয়, তাহলে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতার ব্যাপারেও প্রশ্ন উঠবে। জনগণের কাছে গ্রহণযোগ্যতার ব্যাপারে যখন প্রশ্ন উঠবে, তখন অনেক প্রশ্নই সামনে আসবে সফলতা এবং ব্যর্থতার। গোটা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা, ভূমিকা মানে গোটা সেনাবাহিনীকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করা, এটা বুদ্ধিমানের কাজ হলো কিনা? জনগণের কাছে অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে জনগণ কর্তৃক কঠিন পরিস্থিতিতে পড়ল বিএনপি।
দর্শক, বিএনপির প্রতিশ্রুতি কেউ বিশ্বাস করে না, বিএনপির প্রতিশ্রুতি নিয়ে জনগণ ট্রল করে। তো দর্শক, বিএনপিকে এক কথায় জনগণ ধোলাই দিচ্ছে। দেখেন, জনগণের মতামত জানার বর্তমান সময়ে, যেহেতু এখন নির্বাচন হচ্ছে না, জনগণের মতামত জানার সবচাইতে বড় প্ল্যাটফর্ম বা বিশ্বাসযোগ্য মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অবজারভেশন চালানো। এখন সবাই ফেসবুক চালায়, বিএনপি সব কর্মীর ফেসবুক আছে, জামাতের সব কর্মীর ফেসবুক আছে, সব দলে সব কর্মীর, পীর সাহেব থেকে শুরু করে সবার আছে, নারী পুরুষ হিজড়া সবার ফেসবুক আছে। অতএব জনগণের মতামত বা ফ্রিডম অফ এক্সপ্রেশন এক্সারসাইজ করারও গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ফেসবুক। আর ফেসবুক ইউটিউব এটা এত কার্যকর বা প্রভাবশালী একটা মাধ্যম যে হাসিনা বিএনপি জামাতের আন্দোলনের চাইতে ফেসবুককে ভয় পেত। এজন্য বিএনপি জামাত হাসিনাকে কিচ্ছু করতে পারেনি। হাসিনার পতন ঘটিয়েছে ছাত্ররা, এবং এটা স্টার্ট হয়েছে ফেসবুকের মাধ্যমে। এই জন্য হাসিনার লেসপেন্সাররা বলেন যে আমরা মাঠে পরাজিত হওয়ার আগে ফেসবুকে পরাজিত হয়েছে, অনলাইনে পরাজিত হয়েছে। তো দর্শক, সেই বিএনপি অনলাইনে জনগণের ধোলাই খাচ্ছে। দেখেন কিভাবে কি ঘটেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং বিএনপি আসলে কি চায়, বিএনপির আসল রহস্য জনগণেই ফাঁস করে দিচ্ছে। আমার কিছু বলার দরকার নেই, আমি জাস্ট আপনাদেরকে শোনাচ্ছি ছোট বিশ্লেষণ সহ। বিএনপি ক্ষমতা এলে পালাতক সব নেতাদের ফেরত আনা হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এটা একটা দুধভাত পোস্ট বিএনপির, জয়নুল আবেদিন ফারুক একথা বলে। জয়নুল আবেদিন ফারুক তিনি নির্যাতিত নেতা, আপসহীন নেতা ছিলেন, কিন্তু উল্টাপাল্টা প্রতিশ্রুতি দিলে তো আর জনগণ তাকে সম্মান করবে না। তারেক রহমানের মতো সম্মানিত নেতা, তাকেই জনগণ এখন আর তেমন গণে না। তো দর্শক, বিএনপি ক্ষমতা এলে পালাতক সব নেতাদের ফেরত আনা হবে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। আচ্ছা, পালাতক নেতা যারা দেশের বাইরে গেছে তাদেরকে ফেরত আনা কি মুখের ফু? এটা আনা যায়? তারেক রহমানকে আওয়ামী লীগ পালাতক বলতো। তারেক রহমানকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা আওয়ামী লীগ করেছে, কই পেরেছে? তারেক রহমান না, আমি সরাসরি বলি, যারা দেশের বর্ডার ক্রস করেছে, বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, একজন আওয়ামী লীগকে জিয়াউর রহমান কবর থেকে উঠে আসলেও ফিরিয়ে আনার কোনো সক্ষমতা রাখে না। এটা সম্ভব না, এটা ফাও কথা। বিদেশে যারা পালিয়েছে তারা নিরাপদ, তারা নিজেরা না আসলে তাদেরকে, বিশেষ করে যারা পলিটিক্স করে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব নয়। কিছু কিছু অপরাধে অভিযুক্তদের ফিরিয়ে আনা যায় এক্সট্রাডিশন ট্রিটি থাকলে, কিন্তু পলিটিক্যাল অপরাধীদের ফিরিয়ে আনার কোনো নজির নেই, এটা যায় না, এটা অসম্ভব। অতএব বিএনপি ক্ষমতা এলে পালাতক সব নেতাদের ফেরত আনা হবে, এটা জেনে শুনে বিএনপি চাপাবাজি করছে। এটা অবাস্তব কথা, হাস্যকর কথা, ইম্পসিবল। তো দর্শক, তারপরে বলছে এর মানে কি, এখন উদ্ভট প্রতিশ্রুতি জনগণকে দেয়, কিন্তু তারা আসলে কেন ফিরিয়ে আনবে বা কি করবে এটা আবার জনগণ বুঝে গেছে। আমি আসছি সেদিকে। ভারত বড় দেশ হলো মন ছোট বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, শেখ হাসিনা তার মন্ত্রী এমপিরা যেখানেই পালিয়ে থাকুক, বিএনপি সরকার গঠন করতে পারলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এটা ফাও কথা। বিএনপি সরকার গঠন না, যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বানিয়ে দেওয়া হয়, তারপরও দেশের বাইরে পালিয়ে থাকা কাউকে ফেরত আনা সম্ভব নয়। এটা যে কেউ বোঝেন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বলেন, শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বিশ্ব দরবারে ডক্টর ইউনূসকে বিব্রত করার চেষ্টা করছে। ভারত বড় দেশ হতে পারে, কিন্তু মন ছোট, আমাদের মন দিল অনেক বড়। দর্শক, এখানে একটা কথা বলি, হ্যাঁ, ভারত চাইলে তো কাউকে ফেরত দিতে পারে। যেমন শেখ মুজিবের এটা আমরা হত্যাকারী বলবো না, অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী একজন সেনা অফিসারকে ভারত ফেরত দিয়েছে, তারপরে হাসিনা তাকে ফাঁসি দিয়েছে। ভারত চাইলে পারে, কিন্তু আপনি কি মনে করেন ভারত যাদেরকে আশ্রয় দিয়েছে, যাদের জন্য বর্ডার খুলে দিয়েছে, সে আওয়ামী লীগের লোকজনকে ভারত ফেরত দিবে? কোশ্চিনকালও নয়। আর ভারতের কাছ থেকে ফেরত আনতে হলে কি পরিমাণ ভারতের দালাল হওয়া লাগবে, আওয়ামী লীগের চাইতে দালালিতে ফার্স্ট হওয়া লাগবে, তাহলে এটা সম্ভব। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বলেন,
শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বিশ্বের দরবারে ডক্টর ইউনূসকে বিব্রত করার চেষ্টা করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, পালিয়ে গেছেন, পালিয়ে থাকেন, ডলার রুপি নিয়ে সব নিয়ে গেছেন, দেশে সকল সম্পদ লুট করে নিয়ে গেছেন, বিদেশে ফ্ল্যাট ভাড়া করে থাকেন, দয়া করে সেখানেই থাকেন, কেন আপনারা নাকি ফিরিয়ে আনবেন। এখন এই যে আওয়ামী লীগের নেতাদের ফিরিয়ে আনা হবে, এখন জনগণ কি বলছে দেখেন। আপনারা তাদেরকে এনে বিচার করতে পারবেন না, তবে পুনর্বাসন করতে পারবেন। একমাত্র ইউনূস স্যারকে নিয়েই তাদের ফিরিয়ে এনে বিচার করা সম্ভব। জনগণের একটা মন্তব্য বিএনপির পক্ষে নেই, হাজার হাজার মন্তব্য। কয়েক ঘন্টায় এই নিউজ ভাইরাল হয়েছে যমুনা টিভিতে, হাজার হাজার মন্তব্য, কিন্তু বিএনপি নেতাকে সমর্থন করে বা এটা সম্ভব বিশ্বাস করে এরকম একটা মন্তব্য নেই। দর্শক, ফিরিয়ে এনে বিএনপিতে যোগদান করানো হবে, এটাই হচ্ছে বিএনপির আসল চাওয়া, এটাই হচ্ছে রহস্য, যে ফিরিয়ে এনে বিএনপিতে যোগদান করাতে পারবে, বিচার আর করতে পারবে না। বাংলাদেশ যেদিন আফগানিস্তানের মতো হবে সেদিন দেশে শান্তি ফিরে আসবে, এটা জাস্ট যেটাকে বলে ইসলামী রাষ্ট্র চাচ্ছে, এটা বুঝিয়েছে এখানে। আগামী বাংলাদেশ হোক তরুণ প্রজন্মের, মানে বিএনপিকে তো চায় না, জানে তো ফিরিয়ে এনে আবারও দেশের নিরীহ মানুষদের মারার ব্যবস্থা করা হবে, ফিরিয়ে এনে বিএনপিতে একটা পদ দেওয়া হবে। মন্তব্য, দুই ভাই একসাথে দুর্নীতি করতে নামবেন ফিরিয়ে এনে। চাঁদা না দিয়ে কোনো টালবাহানা বিএনপি মানবে না, চাঁদা না নিয়ে। বিএনপি সবসময় শান্তিপূর্ণ চাঁদাদের পক্ষে, মির্জা ফখরুল মানে ট্রল করছেন। ফেরত এনে রাজনীতি করতে দেওয়া হবে, মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করা উচিত। তো বিএনপি মনের ভাব প্রকাশ না করলেও জনগণ প্রকাশ করে দিচ্ছে, তার মানে ওদের লুকিয়ে থাকতে এরা সহযোগিতা করছে, তাই এরা জানে ওরা কোথায় লুকিয়ে আছে, ফিরিয়ে আনতে পারবে। জনগণ কিভাবে সন্দেহ করছে দেখছেন। দীর্ঘদিনে আপনাদেরকেও বাংলার জমিন থেকে মাইনাস করে দেবে এদেশের জনগণ, আগামী দিনে আপনাদেরকেও বাংলার জমিন থেকে মাইনাস করে দিবে। আরে খাইছে রে, ফিরিয়ে এনে কি বিএনপিতে যোগদান করাবেন? বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের মতোই কোনো উন্নতি আসবে না। বর্তমানে দেশে স্থিতিশীলতা আনার জন্য জামাত প্রয়োজন, যাক এটা অপ্রাসঙ্গিক মন্তব্য। সেজন্য আল্লাহ যেন আপনাদেরকে ক্ষমতায় না নিয়ে আসে, আপনাদের ফেরত আনতে হবে না, বরং তারা নিজেরাই খুশির ঠেলাতে ঘুরতে চলে আসবে। মনে হয় আপনাদের সেই প্রত্যাশা পূরণ হবে? মনে হয় না। ফেরত এনে তাদের সাথে জোট হবে, অবশ্যই ফিরিয়ে আনতে পারবে, তবে সেটা রাজনীতিতে সুযোগ করে দেওয়ার জন্য। আশা পূরণ হোক, আমিন। হ্যাঁ, রিয়াক্ট। বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, আপনাদের বাসায় অগ্রিম দাওয়াত দিয়ে দিলেন, ক্ষমতায় আসার আগেই দাওয়াত দিয়ে রাখার জন্য ধন্যবাদ। হ্যাঁ, রিয়াক্ট। এর মানে জনগণ বিএনপিকে কিভাবে সন্দেহ করছে দেখলেন তো। অবাস্তব এরকম প্রতিশ্রুতি দিয়ে জনরোষের মধ্যে পড়ছে বিএনপির শিক্ষা হওয়া উচিত। অতএব দর্শক, ইন কনক্লুশন যেটা বলতে চাই, আওয়ামী লীগের যারা ভারতে কিংবা অন্য কোনো দেশে পালিয়ে গেছে, যে কোনো দেশে, বাংলাদেশের বাইরে, তাদেরকে ফিরিয়ে আনা অসম্ভব। এটা ডক্টর ইউনূসও পারবে না। হ্যাঁ, বিএনপি তখনই পারবে যদি তারা ভারতের পা চাটতে দালালি করতে করতে আওয়ামী লীগের চাইতেও পোষ্য হতে পারে, আওয়ামী লীগের চাইতেও বড় দালাল হতে পারে। তখন হয়তো আওয়ামী লীগকে বিসর্জন দিয়ে বিএনপিকে বুকে টেনে নেবে। অতএব এই অবাস্তব ফালতু কথা বিএনপি এখন বলছে, আর জনগণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোচনার শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কণ্ঠস্বরটি গত কয়েকদিন যাবৎ বেশ বসে গিয়েছে। মূলত প্রকৃতি এবং পরিবেশের কারণে, আবহাওয়ার পরিবর্তনের কারণে গরম এবং ঠান্ডা লেগে গিয়েছে, তো গলার চিকিৎসা করছি। কিন্তু এই ভিডিও করা কিংবা আপনাদের সঙ্গে এইভাবে
আলাপ আলোচনা করা, এটা রক্তের সঙ্গে এভাবে মিশে গিয়েছে, বলতে গেলে এই অসুস্থ শরীর নিয়ে এবং অসুস্থ কণ্ঠ নিয়েই মূলত আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে এসেছি। শব্দের অস্পষ্টতা রয়েছে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ এবং বালাই থেকে খুব দ্রুত আমাকে শেফা দান করেন। আজকে যে ব্যাকগ্রাউন্ডটি দেখছেন এটি অন্যান্য ব্যাকগ্রাউন্ডের চেয়ে একটু আলাদা। আমি সাধারণত আমার যে রুম রয়েছে, পড়াশোনার রুম, অফিসে আমার যে এক্সিকিউটিভ রুম রয়েছে, সেখানে আমি সাধারণত এই ভিডিওগুলো করি। আমার বাসাতেও করি, ড্রয়িং রুমে বসে করি, অফিসে করি। আর আমার একটা আল্লাহর মেহেরবানিতে ছোট বাগান বাড়ি আছে ঢাকার সাভারের যে অরুণাপল্লী, সেই অরুণাপল্লীতে। তো অরুণাপল্লীর এই বাগান বাড়ির ব্যালকনিতে বসে এই ভিডিওটি করছি। পিছনের এই যে ব্যাকগ্রাউন্ড, প্রকৃতির যে বাতাস, অবারিত বাতাস, এই বাতাসের কারণে নয়, মূলত রুমের মধ্যে যখন থাকি তখন এয়ার কন্ডিশনের কারণে কণ্ঠে সমস্যা দেখা দেয়। এই জন্য এখানে ভিডিও করছি, এই কাহিনী আপনাদেরকে বলে নিলাম। আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। যখন তুলসী গ্যাওয়ার্ড ভারতে এলেন, যারা আওয়ামী লীগের যারা লোকজন, তাদের মধ্যে খুশির বন্যা। তিনি যে কথাগুলো বলেছেন সঙ্গত কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে বিরুদ্ধে চলে গিয়েছে। দ্বিতীয়ত, তিনি জনাব নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন, আর আওয়ামী লীগের সব মানুষ একেবারে শতভাগ নিশ্চিত যে তুলসী গ্যাওয়ার্ডের সঙ্গে অফ স্ক্রিনে বা সাইড লাইনে গোপন বৈঠক হয়েছে এবং তুলসী গ্যাওয়ার্ড নরেন্দ্র মোদীর অনুরোধে অজিত দোভালকে নিয়ে শেখ হাসিনাকে বাংলার জমিনে আবার ক্ষমতায় বসানোর জন্য যে কুটচালগুলো দরকার সেগুলো তিনি দেবেন। তারই প্রেক্ষিতে বাংলাদেশের শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা এবং সর্বোপরি এখানকার যে সংখ্যালঘুদের প্রতি নির্যাতন, এটি নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা সরকারের জন্য ভীষণ রকম বিব্রতকর। সরকার এখানে প্রতিক্রিয়া দেখিয়েছে। সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তি নানাভাবে কথা বলেছে। সরকার বিরোধী যারা শক্তি তারা উল্লসিত হয়েছে। সরকারের যারা পক্ষের লোক তারা আবার মুহূর্তের মধ্যে উল্টে গিয়েছে। এই অবস্থাতে আওয়ামী লীগের যারা লোকজন তারা ফেসবুকে বিভিন্ন রকম উত্তেজনা তৈরি করছেন। আজ সমন্বয়করা পালাবে, কাল উপদেষ্টারা পালাবেন, কোনো অবস্থাতে কেউ যেন পালাতে না পারেন, এয়ারপোর্টে প্রহরা বসানোর জন্য বলা হয়েছে, ইত্যাদি আরও অনেক কিছু। এবং ঠিক সেই মুহূর্তে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটা যে প্রেস ব্রিফিং, সেই প্রেস ব্রিফিংয়ে যে সকল বক্তব্য উঠে এসেছে তাতে স্পষ্টতই ইউনূস সরকারের পক্ষে সব কথাগুলো এসেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্যে
ইউনূস সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র অবহিত। সরকার যা করছে তাতে তারা খুশি এবং স্পষ্টতই সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতা রয়েছে, লেনাদেনা রয়েছে, এই ধরনের একটি বক্তব্য এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা পররাষ্ট্র দপ্তরের এই বক্তব্যের নেপথ্যে আরও কিছু নিয়ামক কাজ করতে পারে। অতি সম্প্রতি একজন সিনেটর বাংলাদেশ ভ্রমণ করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন এবং বলা হয়ে থাকে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন যে আর্মস কোম্পানিগুলো রয়েছে, যারা ওই দেশের সবচেয়ে প্রভাবশালী, ও দেশে আর্মস কোম্পানি এবং তেল কোম্পানি তারা সরকার পরিবর্তন করে ফেলে। এরকম আর্মস কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন মিস্টার কার্ল লেভিন, আমি একটা সময় যখন আমেরিকা ভ্রমণ করেছিলাম আমি তখন দেখেছি এই ভদ্রলোকের ক্ষমতা কোন পর্যায়ে। এরকম একজন সিনেটর এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন এবং খুবই হৃদ্যতাপূর্ণ বৈঠক, এবং তার সেই বৈঠকের পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এটি বিস্ময়কর এবং এর দ্বারা প্রমাণিত হয় যে আমেরিকার আসলে কোনো জাত নেই। আপনি তাদেরকে কিনতে পারবেন, ব্যবহার করতে পারবেন, তাদের দ্বারা যুদ্ধ করাতে পারবেন, তাদের দ্বারা মানুষ মারতে পারবেন, আবার তাদের দ্বারা আপনি অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারবেন। এমনিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক লবিস্ট গ্রুপ রয়েছে, বিশেষ করে ডেমোক্রেটিক মহলে। তারা নিশ্চয়ই এই সময় বসে নেই, তো কাজেই তারা কাজ করছে। ইলন মাস্ক যদি ব্যবসায়ের জন্য উদ্বিগ্ন হন, বাংলাদেশে স্পেসএক্সের বা স্টারলিংকের কার্যক্রম তারা চালাতে চান, তার সঙ্গে সঙ্গে যদি তেল এবং গ্যাস আমেরিকার কোম্পানিগুলো বিক্রি করতে চান, তাহলে শেখ হাসিনার চাইতে, তারেক রহমানের চাইতে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সমঝদার। তো কাজেই আগামী দিনগুলোতে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় টিকে থাকেন, তাহলে আমরা এরকম এক পরিবর্তিত বাংলাদেশ দেখব, যে বাংলাদেশের জন্য পুরো আমেরিকান প্রশাসন, আমেরিকান রাজনীতি পরিপূর্ণভাবে দুই ভাগ হয়ে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সব থেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।